প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আশরাফ কায়সার, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো। এই অভ্যুত্থানের অর্জনগুলোকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? দেখুন, প্রথমত বড় অর্জন আমি যেটিকে বলবো সেটি হচ্ছে যে অভ্যুত্থানের সরকার ক্ষমতায় আছে এবং আমরা 1 বছরে কিন্তু অনেক নাটক দেখেছি, অনেক ষড়যন্ত্র দেখেছি, অনেক অক্ষমতা দেখেছি, দিক নির্দেশনাহীনতা দেখেছি, আবার কোথাও কোথাও জোরালো প্রচেষ্টা দেখেছি। এখন 1 বছর একটি সরকার টিকে থাকা এবং পলাতক শক্তির ষড়যন্ত্রের মুখে, ভারতের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মুখে, এটি আমার কাছে একটি বড় অর্জন। কেননা আপনি জানেন যে আওয়ামী লীগ একটি শুধুমাত্র রাজনৈতিক দল না, তাদের তো অর্থবিত্ত ছিল, তাদের প্রভাব প্রতিপত্তি ছিল। সবাই তো আর সীমান্ত পাড়ি দেয়নি, তারা দেশের ভেতরে আছে, তারা সেনাবাহিনীতে আছে, তারা প্রশাসনে আছে, তারা পুলিশে আছে, তারা আপনার র্যাবে আছে, বিজিবিতে আছে, সবাই ওই জায়গায়, এবং সুশীল সমাজে তো আছেই, মিডিয়ায় আছে, সংস্কৃতিজীবী হিসাবে আছে, এবং কেউ কেউ মুখোশধারী হয়ে আছেন। তারা কিন্তু গত 11 মাসে অনেকভাবে নতুন করে রূপ বদল করেছেন, রূপান্তরিত হয়েছেন, কেউ কেউ আবার আগের রূপে ফেরত এসেছেন। এই যে এত আপনার বৈচিত্র্যময় স্টেক হোল্ডারকে সামাল দিয়ে অভ্যুত্থানের একটি সরকার এখন পর্যন্ত দেশ পরিচালনা করছে, এটি আমার কাছে খুব বড় একটি অর্জন বলে মনে হয়। দ্বিতীয় অর্জন হচ্ছে যে আমরা বিচারের ধীর গতি হলেও একটি গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ার দিকে এগুচ্ছি। 2টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আপনি দেখেছেন শেখ হাসিনা এবং তার সহযোগীদের একের পর এক বিচারের তদন্ত শুরু হচ্ছে, অভিযোগ গঠন করা হচ্ছে, মামলাগুলো পরিচালিত হতে শুরু করেছে। আমার ধারণা আগামী 6 থেকে 7 মাসের মধ্যে আমরা একটি বিচার প্রক্রিয়ার খুব তাৎপর্যপূর্ণ অবস্থান দেখতে পাবো। আরেকটি হচ্ছে যে আমাদের কাছে খুব আশাপ্রদ হয়নি, কিন্তু প্রশাসনে কিছু রদবদল হয়েছে, অনেকগুলো মানুষ চিহ্নিত হয়েছেন যারা বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার এবং তার বিতর্কিত নির্বাচনগুলোকে সহযোগিতা করেছিলেন। এটি আরও অনেক জোরালো হবে বলে মানুষ মনে করেছিল এবং পলাতকরাও তাই মনে করেছিল। কিন্তু সরকার কেন এত দুর্বল? যদিও আমি বলে থাকি যে গণ অভ্যুত্থান হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট। আপনি নির্বাচনে মানুষের ভোট এত বড় ম্যান্ডেট না, তখন তো সব দল সমর্থন করে না, কখনো করে না। একটি দেশ একটি সরকারের পেছনে থাকে না, একটি মানে জনগণের সর্বোচ্চ ত্যাগ একটি সরকারের পেছনে থাকে না। আমাদের একটা বড় দুর্বলতা বা বড় অপ্রাপ্তি মনে হয়েছে, সরকারের যেদিন গঠন হয় সেদিন উপদেষ্টাদের অনেককে আমাদের মনে হয়েছে যে তারা ঠিক অভ্যুত্থানের উপদেষ্টা না, তারা অনেকটা মাথা থেকে আসা, কে কার পরিচিত এইভাবে এসছেন। তাদের কারো কারো কর্মকাণ্ড একেবারে গতানুগতিক পর্যায় থেকে অনেক নিচু মানের। তাদের কেউ কেউ বিতর্কিত ভূমিকার জন্য আলোচিত হয়েছেন। এটি আমার মনে হয় গত 11 মাসে অনেকটা চোখে পড়েছে। যেটি সবচেয়ে বেশি চোখে পড়েছে, ভারতের চোখ রাঙানির মুখে দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যেভাবে বাংলাদেশের রাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতিকে বিশ্লেষণ করেছেন, এবং যেভাবে 11 মাসে আমরা ভারতকে আস্তে আস্তে নিস্তেজ হতে দেখলাম। এখন হয়তো অনেক সুচারু ষড়যন্ত্রের দিকে এগুচ্ছে, কিন্তু যেভাবে হিন্দুদেরকে নামিয়ে, যেভাবে ইসকনকে নামিয়ে, যেভাবে আনসার নামিয়ে, যেভাবে সচিবালয় কিংবা এনবিআরে আপনার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, এগুলো কিন্তু আমার মনে হয় সরকার ভালোই মোকাবেলা করেছে। এখন সংস্কারের জায়গাটি যদি আপনি বলেন, আমরা সংস্কারের ব্যাপারে এখনও খুব বেশি এগুতে পারিনি। তবে আশার কথা হচ্ছে বিএনপির মতো বড় দল সংস্কারের ব্যাপারে অনেকখানি ঐক্যমত্যের দিকে এসছেন, এটিও আমাদেরকে একটু সুন্দর সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে। আরেকটা বিষয় আপনি উল্লেখ করেন, সেটা কিন্তু একটা বড় বিষয়। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু প্রতি বিপ্লব, প্রতিপক্ষ দাঁড়ানোর একটা প্রবণতা থাকে। সেই কাজটা কিন্তু হয়নি বা মোকাবেলা করা হয়েছে। এটি খুব সফলভাবে মোকাবেলা করা হয়েছে এবং একেবারে চেষ্টা হয়নি তা কিন্তু না, অনেকভাবে চেষ্টা হয়েছে। এবং আপনি জানেন যে অভ্যুত্থানের একটি বড় শঙ্কার জায়গাই হচ্ছে মানে প্রতিবিপ্লব হয়ে ওঠা। আরেকটা জিনিস হচ্ছে ললেসনেস তৈরি হওয়া। দেখুন, মবের ব্যাপারে আমার মনে হয় আমাদের দেশের অনেকেই আওয়ামী ন্যারেটিভে ভুগছেন। কোনটি মব, কোনটি জনগণের বিক্ষোভ? ওবায়দুল কাদের বলেছিলেন 5 লক্ষ লোক কতল হবেন যদি তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। কই, তাদের 5 জনও তো কতল হননি। তার মানে হচ্ছে যে যেই বিক্ষোভ তারা আশঙ্কা করেছিলেন, জনবিক্ষোভ, তাদের অপশাসনের কারণে, সেটি কিন্তু ঘটে নাই। 3 দিন সরকার ছিল না, 3 দিন সরকার ছিল না, 17 দিন পুলিশ ছিল না। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়নি। এখন মানুষের যদি বিক্ষোভ হয় কোনো ব্যক্তির ব্যাপারে,
তার বিতর্কিত ভূমিকার ব্যাপারে, কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে আমি কিন্তু একবারও বলছি না আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত, কিন্তু আমি বলছি মানুষের বিক্ষোভকে শ্রদ্ধা জানানো উচিত, মানুষের ক্ষোভের প্রকাশকে আপনার পাশে থাকা উচিত। কাজেই মব বলে আওয়ামী ন্যারেটিভ তৈরি করে আওয়ামী লীগের সুশীলরা, তাদের সংস্কৃতিজীবীরা, তাদের যারা কালচারাল টাউট ছিলেন, তারা যেভাবে বাজার গরম করার চেষ্টা করছেন, এটি আমি তীব্রভাবে প্রতিবাদ করি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলার দিক থেকে আমি বলবো যে গত 11 মাসে সরকারটি দুর্বল, পুলিশ একটি অপরাধী বাহিনী, কেননা আপনি 16 বছর পুলিশের ভূমিকা দেখেছেন, পুলিশের ভেতরে 90% লোক গত সরকারের রিক্রুটেড এবং তারা তাদের পারপাস সার্ভ করছে। তারপরেও কিন্তু একজন দুর্বল উপদেষ্টা সহ পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছেন। শুধু দুর্বল না, উনি যে কি, ওনাকে বিশ্লেষণ করতে হলে শব্দের নতুন ভান্ডার দরকার হবে। কিন্তু প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকারটি এখন পর্যন্ত আমি বলবো যে আইন শৃঙ্খলাকে উন্নত করেছে। মবের ব্যাপারে আরও জোরালো ভূমিকা রাখা দরকার ছিল, সেটি হয়নি। কিন্তু মানুষের যে স্বস্তি, অর্থনীতির জায়গাটি যদি আপনি দেখেন, ব্যাপক সাফল্যের কথা বলবো, রেমিটেন্সের কথা বলবো। বিদেশ থেকে আপনি খেয়াল করে দেখবেন, যুক্তরাজ্যের মতো জায়গায় যদি 3 জন অপরাধীর সম্পদ বাজেয়াপ্ত হয়, এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। দেখুন, যুক্তরাজ্যে অনেক কিছু পরিমাপ করে হয়, সাংবাদিকতা যেমন, অর্থনৈতিক অপরাধও তেমন। সেখানে সাইফুজ্জামান চৌধুরী, শেখ রেহানা এবং সালমান রহমানের ছেলের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে এবং টিউলিপের মন্ত্রিত্ব গেছে। এইগুলো আমি বলবো, দেখুন আমাদের অনেকেই প্রতিদিনের হতাশা সরকারের হতাশা বানিয়ে ফেলে, দেশের হতাশা বানিয়ে ফেলে। আমি তীব্রভাবে আশাবাদী। আমি মনে করি গত 11 মাসে আমি অবশ্যই আরও অনেক কঠোরতা দেখতে চেয়েছিলাম, অপরাধীদেরকে আরও দিনের আলোতে দেখতে চেয়েছিলাম, পলাতকদের কাউকে কাউকে দেশের সীমান্তের মধ্যে ধরতে চেয়েছিলাম। সেগুলো না করতে পারার অপরাধবোধ আমার ভিতরেও কাজ করে। কিন্তু আমরা প্রতিদিন যে উজ্জীবিত থাকার মতো উপাদানগুলো দেখি, সেটি বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটে। অর্থনীতির বিষয়ে যেহেতু আপনার প্রসঙ্গটা টানলেন, একটি বিষয় কিন্তু আলোচনা হয় না, সেটি হলো সরকার যে ধরনের লোন করেছিল বিদেশ থেকে এবং অনেক জায়গায় বকেয়া পড়ে গিয়েছিল, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বকেয়া পড়ে গিয়েছিল, এবং এই বকেয়াগুলো পরিশোধ তো রাষ্ট্রের ব্যাপার থাকে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কেউ কেউ বলেন যদি এইটা পরিশোধ না করতো এই সরকার, তাহলে 40 বিলিয়ন চলে যেত আমাদের রিজার্ভ। কিন্তু আপনি সম্প্রতি একটা খবর নিশ্চয়ই দেখেছেন যে আদানি সমস্ত পাওনা পরিশোধ করেছে। আমি আদানি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। সবচেয়ে বিতর্কিত কন্ট্রাক্টগুলোর একটা হচ্ছে আদানি। সেটিও গভর্নমেন্ট কিন্তু শুরুতে আইডেন্টিফাই করেছেন, প্রথম সপ্তাহে আইডেন্টিফাই করা হয়েছে যে কয়লার দাম এবং তারা যে ভারত সরকারের ইনসেন্টিভ পান তার কিছুই বাংলাদেশ, তার কিন্তু একমাত্র ক্রেতা বাংলাদেশ। ওই পাওয়ার প্ল্যান্ট 1600 মেগাওয়াট বাংলাদেশ ঠিকভাবে চাপ প্রয়োগ করেছিল, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক চুক্তিকে সমীহ করতে গিয়ে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যোগান নিশ্চিত রাখতে গিয়ে তারা কিন্তু পাওনা পরিশোধ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিন এখন প্রচার করছে বাংলাদেশ কত ভালো ক্রেতা। কাজেই আদানির চুক্তিটিকেও গভর্নমেন্ট সম্মান করেছে। আপনি যেটি বলছিলেন, আজকে প্রায় আপনার আনঅফিসিয়ালি 28 বিলিয়ন কিংবা 26 বিলিয়ন রিজার্ভ রয়েছে বাংলাদেশের, সেটি 40-এর দিকে যেত গত 11 মাসে যদি আমরা অর্থগুলো পরিশোধ না করতাম। দ্বিতীয়টি আপনাকে বলি, কাতারের কাছে এলএনজির অর্থ, সেটি কিন্তু দোহাতে যাওয়ার আগেই প্রধান উপদেষ্টা এনশিওর করেছেন সেটি তারা পাবেন, পরিশোধ করে দিয়েছেন, পরিশোধ করে পরে মিটিং এ বসেছেন। তৃতীয় বলি আপনাকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে প্রকল্পগুলো গত সরকার বিতর্কিত প্রকল্প, এবং আমি তখনও বলতাম 3 থেকে 4 গুণ প্রকল্পের মূল্য বাড়ানো হয়েছে। দেখুন, আমরা রূপপুর শুনেছিলাম $5 বিলিয়ন, পরে শুনলাম $14 বিলিয়ন, তাহলে $9 বিলিয়ন কোথায় গেল? এই ওনারা অনেক সময় বলেন যে তারা টাকা কমিশনের অংশ নিয়ে যেতে পারেননি, এখন যেতে পেরেছেন নাকি পরে নিতেন সেটি আমরা জানি না, কিন্তু মূল্যমান তো বেড়েছে। এটিও কিন্তু সরকার মেনে নিয়েছে এবং বলেছে যে অবকাঠামো প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে চলবে। এবং আমরা অর্থনীতির অর্জন আমি মনে করি সরকার তত ভালো করে বলতে পারেনি এবং অর্থ উপদেষ্টা এবং গভর্নর ভালো করে বলতে পারেননি। কিন্তু এই সরকারের প্রধানতম যদি অর্জন হয়ে থাকে আমি বলবো অর্থনীতি, কেননা রিজার্ভ বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে, আপনার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে এবং বাংলাদেশ কিন্তু ক্রেতা হিসাবে বা ঋণ গ্রহীতা হিসাবে এখন দারুণ একটি জায়গায় রয়েছে। আপনি যে কথা বলছিলেন যে ভারতের মিডিয়া আদানির এই ঘটনাকে কেন্দ্র করে প্রশংসা করছে যে বাংলাদেশ সবচেয়ে ভালো ক্রেতা,
একই সঙ্গে কিন্তু আরেকটা মেসেজও তৈরি হয়েছে, সেটা হলো ভারতের যে আগ্রাসন বা ভারতের যে অসহযোগিতা, এতে বাংলাদেশ পিছিয়ে নেই, এটাও কিন্তু প্রমাণিত হয়েছে। দেখুন, ভারতের সব ধরনের অসহযোগিতা বাংলাদেশের সক্ষমতা বাড়িয়েছে। আমি যদি ট্রান্সশিপমেন্টের কথা বলি, গতকাল আমি একজন গার্মেন্ট এক্সপোর্টারের সাথে কথা বলছিলাম। তারা বললেন যে বাংলাদেশের যে এই ক্যাপাসিটি তৈরি হতে পারে, এটি তারা উপলব্ধি করতেন না যদি কলকাতা দিয়ে তাদের পণ্য বিদেশে যেতে পারছিল, যেটি পারছিল এতদিন। আপনি দৃষ্টিকটুভাবে ভারত সেটি বন্ধ করেছে। ভারত এমন বন্ধ করেছে যে আপনি বেনাপোল দিয়ে যে পণ্যগুলো ভারতে রপ্তানি হতো, সেগুলোকে চিটাগং পোর্ট থেকে মুম্বাই পোর্ট হয়ে আবার বেনাপোলের এই পারে আসতে হবে, মানে আপনার প্রায় 6 গুণ বেশি খরচ হবে। এ ধরনের অসহযোগিতার পরেও বাংলাদেশের অর্থনীতিতে তার কোনো বিরূপ প্রভাব পড়েনি। উল্টো গরু আদান প্রদান বন্ধ হওয়ার পরে যেরকম আমাদের গরুর সক্ষমতা বেড়েছে, রপ্তানির সক্ষমতা বেড়েছে। যে আমার ধারণা যে গার্মেন্টসে গত 11 মাসে আপনি খেয়াল করে দেখবেন প্রতি কোয়ার্টারে প্রায় গত 11 মাসে আমরা দেখলাম 9% সক্ষমতা বেড়েছে, রপ্তানি বেড়েছে। তার মানে প্রথম কয়েক মাসে আমি যেরকম ভারতের ষড়যন্ত্রের কথা বললাম, তার একটা কিন্তু ছিল শিল্পাঞ্চলে, এই যে আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জে, সেটিও কিন্তু ভারত সফল হতে পারেনি। আপনি খেয়াল করেছেন যে অস্থিরতা কিভাবে তৈরি হয়েছিল। উল্টো আমাদের সক্ষমতা বেড়েছে, রপ্তানি বেড়েছে, আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন বেড়েছে। অর্থনীতির এত দারুণ ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস বলি আপনাকে, এই যে কালো অর্থনীতি থেকে বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং এখান থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, সরকার প্রধান থেকে শুরু করে তার মন্ত্রী পর্যন্ত সবাই যখন অর্থ পাচারের সাথে যুক্ত থাকে, দেশটির চেহারাটি কেমন হয়। আমাকে একজন অর্থনীতিবিদ বলেছেন যে গণ অভ্যুত্থান না হলেও এই সরকারের পতন হয়ে যেত 12 মাসের মধ্যে, শুধু অর্থনৈতিক কারণে। প্রফেসর ইউনূস একটা কথা কিন্তু খুব ভালো বলেন যে তিনি একটি ভঙ্গুর দেশ পেয়েছেন, তিনি গাজার মতো বিধ্বস্ত একটি দেশ পেয়েছেন। দেখুন, গাছপালা থাকতে পারে কিন্তু অর্থনীতি যখন বিকল হয় তখন দেশটি দেখতে অনেকটা ওরকমই লাগে। সেই জায়গা থেকে আমরা সবুজ হচ্ছি এবং আমাদের সবুজ অর্থনীতির অংশগ্রহণ বাড়ছে। এবং একটা জিনিস লক্ষণীয়, যেটা অনেকে কল্পনাও করেননি, সেটা হলো আমাদের রপ্তানি বেড়েছে। এবং আরেকটি খবর দেখলাম কদিন আগে, সেটি হলো চিটাগাং পোর্ট দিয়ে আমাদের সবজির রপ্তানি বেড়েছে 318 গুণ। এটা কল্পনা করা যায়? ইম্পসিবল। এবং আপনি মানে রপ্তানির কথা যখন বললেন, আমি জুলাই আগস্টের থেকে বলছিলাম আমাদের সবচেয়ে বড় রপ্তানিযোগ্য পণ্যের নাম বিপ্লব, এবং সবচেয়ে ভালো ইনগ্রিডিয়েন্টসের নাম সাহস। কেননা একটা নেশন যখন আত্ম উপলব্ধি করে, সাহস পায়, তার কিন্তু 6 সিলিন্ডারে সে ফায়ার করতে পারে। এখন বাংলাদেশ তাই করছে এবং কিছু লোক বাংলাদেশকে পিছনে টেনে রাখতে চাচ্ছে, তারা স্মৃতি রোমন্থন করতে চাচ্ছে। তারা কেউ কেউ ভাবছে দিবা স্বপ্নের মতো যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে। তারা কেউ কেউ যে কোনো তুচ্ছ ঘটনাকে অতীতের কোনো ঘটনার সাথে তুলনা করছে। আমি তাদেরকে দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাস্তবেও দেখতে পাই। আপনি চিটাগং পোর্টের কথা খেয়াল করেন, আমি কিন্তু সবগুলো পোর্টে, চিটাগং পোর্টে এবং ঢাকা বিমানবন্দরেও বিদেশি অপারেটরের পক্ষে। এখন সেটি কি দুবাই ভিত্তিক হবে নাকি ইউরোপিয়ান হবে নাকি আপনার সিঙ্গাপুরিয়ান হবে, সেটি বিশ্লেষণের বিষয়। কেন বলি, আপনার কিন্তু সক্ষমতা আজকে যা আছে তার থেকে 10 গুণ বাড়াতে হবে আগামী 20 বছরে। আপনি যদি সত্যি আমাদের যেই স্বপ্নের বাংলাদেশে, আমরা নতুন বাংলাদেশে যেতে চাই। এখন আমি জানি যে অনেক শ্রমিক ইউনিয়ন, কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব অনেক স্বার্থের কারণে এর বিরোধিতা করেন, কিন্তু আমি মনে করি এই আলোচনাটি হওয়া দরকার। চিটাগং পোর্ট দিয়ে সবজির রপ্তানি বেড়েছে। চিটাগং পোর্ট আপনার কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে। এবং এই ঘটনাগুলো কখন ঘটে আপনি খেয়াল করবেন, 16 বছরের একটি অপশাসন পোর্টেও ছিল, 16 বছরের অপশাসন কিন্তু কাস্টমসে ছিল, 16 বছরের অপশাসন সব জায়গায়। এই সরকারটি কি করে, এবং খুব মিরাকুলাস যে অত বড় কোনো ড্রাস্টিক চেঞ্জ না করে, আপনার ব্রেভ রিফর্ম না করে কি করে দেশের অর্থনীতিকে চালাতে পারছে এবং সক্ষমতা বাড়াতে পারছে। এই প্রশ্ন আমি কিন্তু আমাদের দেশের মানুষকে করতে চাই। তাদের ফেসবুকের মিথ্যাচার না, তাদেরকে তথ্যভিত্তিক সত্য নিয়ে কথা বলতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। কেউ কেউ বলছেন যে দেশের রাজনৈতিক ডিসকোর্সটা অনেকটা দক্ষিণপন্থা ঘিরে আবর্তিত হচ্ছে। এনসিপি শুরু থেকে বলে আসছে তারা মধ্যপন্থার দিকে যাবে। এর মানে হলো যে মধ্যপন্থা একটা ক্রাউডেড স্পেস রয়েছে, বামের জায়গাটি এখন পুরোপুরি শূন্যই বলা যায়। আমরা জানি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এলিট ও অলিগারদের কবজায় থাকে। আপনার কাছে আমার প্রশ্ন যে 5ই অগাস্টের পর এর কি কোনো পরিবর্তন হয়েছে আদৌ? বড় মাপে পরিবর্তন হয়নি, তবে খুব সাম্প্রতিককালে আমরা এনসিপির যে আপনার জুলাই যাত্রা তাতে পরিবর্তনের গন্ধ টের পাচ্ছি। তার আগে আমি আপনাকে শুধু বলি, আমাদের রাজনৈতিক ম্যাপিংটা যদি আপনি দেখেন, সেখানে সেন্টার লেফট ছিল আওয়ামী লীগ, এবং তারা আবার ওইটার অপপ্রচার করেছিল। তারা মুক্তিযুদ্ধকে ব্যবসা বানিয়েছিল, ধর্মনিরপেক্ষতাকে একটি প্রোডাক্ট বানিয়েছিল, এবং তাদের উপযোগী করে ওগুলোকে বাজারজাত করেছিল, এবং মানুষ তাতে বীতশ্রদ্ধ হয়ে গেছিল আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতার বয়ানে। তারপরে ধরেন আওয়ামী লীগ পালিয়ে গেল। এখন ওই জায়গাটি কিন্তু সেন্ট্রাল লেফট জায়গাটি অনেকখানি শূন্য। আমাদের দেশের মানুষ মানে ব্যক্তি জীবনে ধর্মচর্চা যতই করুক, ধর্মভিত্তিক রাজনীতিকে কিন্তু রাজনৈতিক স্পেসে সে কখনো অতটা জনসমর্থন দেয়নি। গণ অভ্যুত্থানে আমরা টের পেয়েছি যে দক্ষিণপন্থী মানুষদের জড়ো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, খুব স্বাভাবিক কারণেই। কেননা আওয়ামী লীগ তার সেন্ট্রাল লেফট পজিশনকে উর্বর করতে, পশ্চিমা বিশ্বকে দেখাতে যে এখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, ইসলামাইজেশন গ্রো করছে, ফলে একটা দ্বিচারিতা করেছে আওয়ামী লীগ। একদিকে হেফাজতকে কোলে তুলে নিয়েছে, আরেকদিকে জামাত ইসলামের প্রতি অবিচার করেছে। এভাবে তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল পশ্চিমা বিশ্বের কাছে। এখন অভ্যুত্থানে যেই শক্তিগুলোকে আমরা দেখলাম তাদের দক্ষিণপন্থার দিকে ঝোঁক বেশি, এটি প্রমাণিত, এবং সেটি এনসিপি নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমরা দেখলাম। এখন রাজনৈতিক পরিমণ্ডলকে যদি আপনি দেখেন, বিএনপিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোর অ্যাকোমোডেটিভ। যেই বিএনপি সেন্টার রাইট ছিল, সেই বিএনপিকে আমরা এখন মধ্যপন্থী এবং কিছুটা সেন্টার লেফটের মতো কথা বলতে দেখছি। তাতে করে একটা সুবিধা হচ্ছে, বিএনপির হয়তো জনপ্রিয়তা, ভোট ব্যাংক বাড়বে, যদিও তাদের মাঠ পর্যায়ে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন দলের নামে, এটি তাদেরকে কোথায় নিয়ে যাবে এটা বিএনপির নেতৃত্বকে ভাবতে হবে। এনসিপির রাজনৈতিক অবস্থানটি আমার কাছে মনে হচ্ছিল যে তারা যদি সেন্ট্রাল লেফট হতে পারত, তারাও যদিও বারবার মধ্যপন্থা মিডল স্পেসের কথা বলছে, কিন্তু তাতে করে তারা যে শূন্যস্থানটি আওয়ামী লীগের পলায়নের পরে হয়েছে সেই জায়গাটি তারা নিতে পারত। এখন যেই বামপন্থী দলগুলোকে আমরা অতীতে সেন্ট্রাল লেফট দেখতাম, তারা কিন্তু 14 দলের নামে আপনার সুইসাইড করেছেন, এবং তারা এই ছাত্রদেরকে যে কোনোভাবে দমনের জন্য, গুলি করার জন্য, শুটেড সাইটের জন্য তারা বলেছেন। তারা অনেক আগে রাজনীতি থেকে বিতাড়িত হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন। 5ই অগাস্টের পরে কিন্তু আমরা ওই গণতন্ত্র মঞ্চ বা সেন্ট্রাল লেফট যাদেরকে বলি, তাদেরকে খুব বেশি গ্রো করতে দেখছি না, দানা বাঁধতে দেখছি না। আমি আশা করেছিলাম যে এই রাজনৈতিক আবরণে তারা হয়তো আরেকটু গ্রো করবেন। অতএব এনসিপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, সে মিডল পন্থা দল হিসাবে থাকবে নাকি আরেকটু সেন্ট্রাল লেফট হয়ে বাংলাদেশের গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেটা জানি, আমি যতটুকু জানি, এনসিপি একটু টানাপোড়েনে রয়েছে। কারণ এনসিপির কিছু মুরব্বী রয়েছেন, কেউ নিয়ে যেতে চায় ডানপন্থার দিকে, কেউ নিয়ে যেতে চায় বামপন্থার দিকে, কিন্তু সম্ভবত এই টানাপোড়েনের মাধ্যমে তারা নিজের একটা সিদ্ধান্তে গিয়েছে, শেষ পর্যন্ত তারা মধ্যপন্থা হিসাবে থাকবে। আপনি জানেন যে বিএনপি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবং এই আলোচনা আমরা এই টক শোতে বারবার বলি, এর একটা কারণও রয়েছে। তাকে প্রশ্নবিদ্ধ করা হবে, তার সমালোচনা বেশি তীব্র হবে। এই কারণে হবে এই দলটি সবচেয়ে বড় দল, এবং একই সঙ্গে ভবিষ্যতে ক্ষমতা আসার সম্ভাবনা এই দলটিরই বেশি। কিন্তু এই দলের ব্যাপারে মানুষের কিছুটা হতাশা তৈরি হয়েছে। আপনি জানেন যে অর্থনীতিবিদ ও লেখক ডক্টর মাহবুবুল্লাহ, উনি বিএনপির ঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত অনেক পুরনো থেকে। উনি একটি দৈনিকে শুক্রবার তার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, এবং ওই সাক্ষাৎকারে তিনি বিএনপি সম্পর্কে বলেছেন যে দলটির একটি বড় দুর্বলতা হলো নাগরিক সমাজের মধ্যে তার অবস্থান অত্যন্ত দুর্বল। কজন লেখক, কজন নামকরা সাংবাদিক, কজন কবি, কজন বিজ্ঞানী, কজন ইতিহাসবিদ বা সমাজতত্ত্ববিদ তাদের দলের সঙ্গে আছে, এই প্রশ্ন তিনি তুলেছেন।
উনি আরো বলছেন যে আমি বহু বছর বিএনপিকে কাছ থেকে দেখছি, দলটির কর্মীরা এমনকি রাজনৈতিক শিক্ষাও যথাযথভাবে পায়নি। এবং উনি আরো একটা কথা বলছেন যে যে আদর্শ দলটির ভালোভাবে ছড়ায়নি। এবং উনি বলছেন যে আর এগুলো মাল মশলা আসে প্রধানত লেখালেখি, বইপত্র ইত্যাদি থেকে, যা করেন বুদ্ধিজীবীরা, সেখানেও বিএনপির একটা গ্যাপ রয়েছে। আমার প্রশ্ন হলো যে ডক্টর মাহবুবুল্লাহর মতো মানুষ যদি উদ্বিগ্ন হন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের সংখ্যার জন্ম হওয়াটা তো স্বাভাবিক। আমি ডক্টর মাহবুবুল্লাহর মতের সাথে খুবই একমত, এবং আমি ওনাকে গত প্রায় 3 দশক ধরে অবলোকন করছি। আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে আপনি যদি সত্যি ফ্যাসিজমের 10টি উদাহরণ টানেন, ডক্টর মাহবুবুল্লাহর যে আক্রমণ, রক্তাক্ত করে ফেলা, আমার সেই দিনটি জামা ছিঁড়ে ফেলা, আমার সেই দিনটি প্রকৃষ্ট মনে রয়েছে। এবং আওয়ামী লীগের 10টি বড় ফ্যাসিবাদী আচরণের মধ্যে আমার ধারণা ওই ঘটনাটি পড়বে। এরকম একজন অধ্যাপক, এরকম ব্যক্তিকে কিভাবে আপনার মব ভায়োলেন্স তৈরি করেছিল আওয়ামী লীগ। ডক্টর মাহবুবুল্লাহ যেটি বলেছেন, বিএনপির ক্ষেত্রে এটি 100% প্রযোজ্য। বিএনপি দলটির কিন্তু নাগরিক সমাজে অবস্থান নেই, এবং তার লেখক নেই, তার শিল্পী নেই, সাহিত্যিক নেই, সাংবাদিক নেই। আমি এটি এই জন্য বলছি যে আপনি যদি আওয়ামী লীগের ক্যাম্পের দিকে তাকান, সেখানে কিন্তু আপনার দালাল শ্রেণীর, টাউট শ্রেণীর, মুখোশধারী অনেক লেয়ারিং করতে পারবেন। এবং এখনও আমি বলবো 99% তারা মনে প্রাণে তাদের জীবিকা হিসাবে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেন, এমনকি গণহত্যাকারী ধিকৃত আওয়ামী লীগেরও পক্ষে যান। তারা কোনো একটা, আমি তাদের একটা কারো সবচেয়ে যে ভালো অংশটা, তাদের নাম দিয়েছিলাম দিন শেষে আওয়ামী লীগ। মানে তারা মানবাধিকার কর্মী হোক, সাংবাদিক হোক, টিভি চ্যানেল চালালেও দিন শেষে আওয়ামী লীগের ক্ষতি হয় এমন কিছু তারা করবেন না। কাজে আওয়ামী লীগের একটা বড় সমর্থন হচ্ছে নাগরিক সমাজ। বিএনপি শুরু থেকে এই নাগরিক সমাজটা কিন্তু সাধারণ মানুষকে প্রভাবিত করে, সাংঘাতিকভাবে করে, এটি আমরা হারে হারে টের পাই। এমনকি গত গণ অভ্যুত্থানে আপনি খেয়াল করে দেখবেন এই বয়ানটি কোত্থেকে তৈরি হয়েছে। নাগরিক সমাজ সাংঘাতিকভাবে নিষ্পেষিত ছিল, এবং তারা সরকারের পক্ষ অবলম্বন করেছিল। যেই 2-4 জন মানুষ সাহস করে ঝুঁকি নিয়ে সত্য কথা বলার চেষ্টা করেছে, মানুষ তাদেরকে নন্দিত করেছে। এখন বিএনপি আপনি খেয়াল করে দেখবেন শুরু থেকেই এই সংকটে ভুগেছে। তবে জিয়াউর রহমানকে আমরা দেখেছি এই সংকটটি অনেকখানি কাটিয়ে উঠতে। উনি পয়েন্ট আউট করেছিলেন, উনি স্পটিং করেছিলেন যে কোন চিকিৎসককে নিতে হবে, কোন সাহিত্যিককে, কোন শিল্পীকে, কোন কবিকে। বিএনপিকে আবার জিয়াউর রহমানের পথে হাঁটতে হবে। উদাহরণ দেই, জিয়াউর রহমান তার যে সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি প্রথম কাকে বানিয়েছিলেন? আল মাহমুদের মতো লোককে। আপনি চয়েসটা দেখেন, আপনি একবার ভাবুন, মানে আল মাহমুদকে আওয়ামী লীগ ক্যাম্প যেভাবে চিত্রায়ন করেছে যে তিনি স্বাধীনতা বিরোধী রাজাকার, কবি আল মাহমুদকে আপনি একবার মূল্যায়ন করে দেখুন, কেউ অস্বীকার করতে পারবেন। এখন গণকণ্ঠের সম্পাদক ছিলেন আল মাহমুদ। আল মাহমুদের উপরে কিভাবে আওয়ামী লীগ অত্যাচার করেছিল 72-75 আমলে, সেটি কিন্তু তারা বলে না। এখন আমাদেরকে আবার ওই পথে হাঁটতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে বিএনপি আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দল, এবং আগামীতে যে কোনো দিন নির্বাচন হলে বিএনপি নির্বাচিত হবে, এমনকি মানে ল্যান্ডস্লাইড ভিক্টরিও পেতে পারে। কাজেই বিএনপির সাথে নাগরিক সমাজের সংযুক্তি বাড়তে হবে। তবে আমি কিন্তু এই সংযুক্তিটি চাই সম্মানজনক। গত শাসনে আমরা যেটি দেখেছি যে পদলেহনকারী নাগরিক সমাজ, পদলেহনকারী সম্পাদক, শিল্পী, সাহিত্যিক, সেটি না। বিএনপির উচিত হবে মুখ চিনে চিনে নাগরিক সমাজ থেকে তাদের পক্ষে কথা বলেন বা তাদের আদর্শের এমনকি তর্ক করেন, সেটিও কিন্তু একটি সম্মানজনক অবস্থান। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে নারীদের ব্যাপারেও বিএনপিকে নতুন করে ভাবতে হবে। দলটির একটি জায়গা হচ্ছে তাকে মানুষ ভালোবাসে, হয়তো ফ্লেক্সিবল বলে, হয়তো তার সাথে কথা বলা যায় বলে, এই দিয়ে কিন্তু তারা ব্যাপকভাবে ভোটে বিজয়ী হন। কিন্তু আগামীর লড়াই কিন্তু ন্যারেটিভের লড়াই, কেননা পলাতক আওয়ামী লীগ এবং রুষ্ট ইন্ডিয়া তারা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছে না। কাজেই এই সময়ে বিএনপির মতো দলের উচিত হবে তার নাগরিক সমাজের বেস বাড়ানো, তার নারীদের ভেতরেই বাড়ানো, কালচারাল ফ্রন্টে ব্যাপকভাবে ন্যারেটিভ তৈরি করা, বয়ান তৈরি করা, এবং ফ্যাক্ট বেসড। আমি বলছি না কোনো মিথ্যা, আওয়ামী লীগ যেরকম মিথ্যার আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধকে একটা আলাদা জিনিস বানিয়েছিল, এক ব্যক্তির জন্য তারা ইতিহাস লিখছিল, সেই জায়গাটি না। আরেকটা হচ্ছে তরুণদের ভেতরে দেখুন, 16 বছরে আমাদের এখানে কোনো রাজনৈতিক চর্চা ছিল না, এবং তরুণরা বাধ্য হয়েই ডানপন্থী অনেকের কাছে গিয়েছিল সমাধান খুঁজতে, কারণ তাদেরকে তাদের মোর র্যাডিক্যাল মনে হচ্ছিল।
বিএনপির উচিত হবে, যদিও আমি দেখেছি যে বিভিন্ন বিভাগে তারা তারুণ্যের সমাবেশ করেছেন, প্রকৃষ্ট অর্থেই তারেক রহমান একজন তরুণ নেতা, কাজেই এই বিএনপি যেন বিএনপি 2.0 এবং সেটা যেন জিয়াউর রহমানের পথে হাঁটে আদর্শের জায়গায়। তৃতীয় যেটি সর্বশেষ কথা, বিএনপিকে মাঠ পর্যায়ে চাঁদাবাজি, গুন্ডামি এগুলো বন্ধ করতে হবে। মানুষ যেন বিএনপিকে ভালোবাসে, এখন মানুষ বিএনপিকে ভয় পাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ ছিল যে তারা সংস্কার চায় না, সম্ভবত এই কারণে বিএনপি এর জবাব দেওয়ার চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে রোববার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন যে বেশিরভাগ সংস্কারই তারা মেনে নিয়েছেন। আসল বিষয়টা কি? দেখুন, বিএনপির ব্যাপারে এই অভিযোগটি অবিচার। এখন বিএনপি যেভাবে সংস্কার নিয়ে কথা বলবে, এখনও হয়তো নিবন্ধিত না এমন দল যেভাবে কথা বলবে, বিএনপি সেই ভাষায় কথা বলবে না। বিএনপি একটা বড় দল, তার অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। ফরিদ, আপনি আজকে ভেবে দেখুন, আগামীতে আমরা সরকারে গেলে একটি সরকারকে তো দেশ চালাতে হবে, তাকে সুশাসন নিশ্চিত করতে হবে, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দিয়ে ক্ষমতার জবাবদিহিতা করতে হবে। কাজেই আমরা যদি ভেবে থাকি বিএনপি সব ধরনের সংস্কারে একদম আনকন্ডিশনালি রাজি হয়ে যাবে, সেটি কিন্তু অমূলক ছিল ভাবনাটা। আমি যদি বড় আকারে দেখি যে বিএনপি আপনার এখন পর্যন্ত যা সংস্কারে রাজি হয়েছে, সেটিও আমার কাছে মনে হয়েছে অনেক দূর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে যা বলেছেন, যদি আপনি রাফলি বলেন, দেখা যাচ্ছে 2/3 সংস্কারই তারা মেনে নিচ্ছে। আমি তার কথার সাথে একমত। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। ধরেন গত 16 বছরে গুম খুন এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রের পুলিশ এবং র্যাবের মূল কাজ। সেই জায়গাটিতে বিএনপি কিন্তু র্যাব বিলুপ্তির ব্যাপারে রাজি হয়েছেন, এবং সেটি যদি বিএনপির মতো বড় দল করে থাকে, সেই বিএনপি যারা র্যাবের প্রতিষ্ঠা করেছিল, কাজেই আমার কাছে এটি একটি বড় অর্জন। তারা পুলিশের সংস্কারের ব্যাপারে রাজি হয়েছেন এবং বলেছেন যে পুলিশ যেন দলীয় পুলিশ না হয়, তার জন্য যা যা করা দরকার সেটিতে তারা আছেন। দেখুন, বিএনপি দুবারের বেশি প্রধানমন্ত্রীর জায়গায় 10 বছরের কথা বলেছেন, 5-5-10 বছর। এটি আমার ধারণা একটি সাংবিধানিক সংস্কারের একটি বড় জায়গা। 70 অনুচ্ছেদ, যেটি নিয়ে একটি রাজনৈতিক দলের বহুল আলোচিত বিষয়, সেটিতে তারা একমত হয়েছেন। অর্থ বিল এবং অনাস্থা প্রস্তাবের ছাড়া আর সব কিছুতে তাদের সংসদ সদস্যরা ভিন্নমত পোষণ করতে পারবেন। আমরা কিন্তু ভুলে গেছি যে সংসদে যে ভিন্নমত পোষণ করা যায়। আমরা রোবটের মতো কিছু লোককে দেখেছি, মূলত মুজিব কোড পরা, এবং তারা অদ্ভুতভাবে পেঙ্গুইনের মতো হাঁটাহাঁটি করতেন। তাদেরকে আমরা কোনো মানুষ হিসাবে দেখতে পেতাম না। তাদের যে বিবেক রয়েছে গুম খুনের সময়, সেটি আমরা টের পেতাম না। 70 অনুচ্ছেদ যদি জীবিত হয়, সেটি কিন্তু আবার আপনাকে সেই সুযোগ তৈরি করে। পার্লামেন্টের চেহারাতে পাল্টে যাবে। পার্লামেন্টের চেহারা আরও একটা পাবে বিএনপি, যেই জায়গাটাতে একমত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি আপনার স্ট্যান্ডিং কমিটির সভাপতি হচ্ছে কিন্তু বিরোধী দল থেকে। আমি ধারণা করছি, আমি চাই যে আপনার স্বরাষ্ট্র, পররাষ্ট্রের মতো বা স্থানীয় সরকারের মতো আপনার স্ট্যান্ডিং কমিটিগুলোতে বিরোধী দল থেকে সভাপতি হোক। আমরা যেটি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি থেকে শিখেছি, যে সরকার পরিচালনা করবে একটি দল, কিন্তু সংসদে কিন্তু তাকে অনেকভাবে আপনি জবাবদিহিতা করতে পারবেন। আজকে আপনি ভেবে দেখুন যে কেউ সরকারে থাকলো আর ভিন্নমতের মানুষ থাকলো স্ট্যান্ডিং কমিটিতে, পার্লামেন্ট কতটা জোরালো এবং প্রবলভাবে বাংলাদেশ রাষ্ট্রের কথা বলবে। এরকম অনেকগুলো সংস্কার কিন্তু বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি। মোটা দাগে 2/3 বটেই। এখন কিছু কিছু জায়গায় হয়তো এখনও ভিন্নমত রয়েছে। আমি বলবো যে আমরা খুব দ্রুত আমাদের 10টি প্রধান সংস্কার আইডেন্টিফাই করে ফেলি, কেননা 100টি, 200টি, 219টি এগুলো অনেক সংখ্যা বাজারে রয়েছে। কিন্তু আপনি যদি প্রধানতম 10টির ব্যাপারে একমত হন, বিএনপি বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে 6টি বিভাগীয় জায়গায় বিচার বিভাগ স্থানান্তর, বিকেন্দ্রীকরণের, হাইকোর্ট স্থাপনের ব্যাপারে কথা বলেছে। যদিও আমাদের 88 সালে এরকম একটি উদ্যোগ ভেস্তে গেছিল। বিএনপি কিন্তু আপনার প্রশাসনের সংস্কারের ব্যাপারে একমত হয়েছে, দুর্নীতি দমন কমিশন সংস্কারের ব্যাপারে একমত হয়েছেন, নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। বিএনপির সমস্যাটি একমত হওয়া না, বিএনপির সমস্যাটি হচ্ছে মাঠে ঘাটে বিএনপির যে আচরণ আমরা দেখছি, এটি মানুষকে আসলে বীতশ্রদ্ধ করে ফেলছে। কারণ 5ই অগাস্ট আমাদেরকে হাসিনার পলায়নের পরপর বলেছিল দেয়াল লিখন থেকে যে রাজনীতিরও একটি সংস্কার হবে। এই যে পলায়ন করতে হয়, এই রাজনীতি আমরা চাই না। কাজে ওই জায়গাটিতে বিএনপিকে কাজ করতে হবে। একটা বিষয় সেটি হলো যে প্রফেসর ইউনূসকে যারা কাছ থেকে চেনেন, তারা অনেক সময় বলে থাকেন যে উনি একটা লক্ষ্য নিয়ে কাজ করেন এবং লক্ষ্য থেকে সরেন না। এবং আমরা যখন লক্ষ্য করলাম যে সংস্কার নিয়ে একটা বলা যায় একটা হতাশার চিত্র সামনে আসলো, এমনকি
এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, উনি কিন্তু এটা হতাশা প্রকাশ করেছিলেন। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই জটটা বোধহয় কাটছে এবং আশাবাদী হওয়ার মতো তো পরিবেশ তৈরি হচ্ছে নাকি? অবশ্যই পরিবেশ তৈরি হচ্ছে এবং আমি গত 2-3 সপ্তাহে দেখতে পাচ্ছি বিএনপিকে অনেকটা উদ্যোগী হয়ে আগ বাড়িয়ে এই যে আপনার সংস্কার নিয়ে তারা যে প্রেস কনফারেন্স করলো, তারা যে তালিকা দিল এবং 6টি সংস্কার কমিশনের প্রত্যেকটি ধরে এবং যে জায়গাটিতে তাদের ভিন্নমত রয়েছে সেটিকে তারা যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করেছে। এখন সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন যদি মনে করে থাকে তাদের সব প্রস্তাবনা সব দল মেনে নিবে, তাহলে তো এটি কোনো আলোচনা হলো না। এমনকি আমি বলবো ঐকমত্য কমিশনের কিন্তু কোনো প্রস্তাবনা রয়েছে আমার কাছে মনে হয়েছে অবাস্তব। এবং আপনি ধরুন একটি দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, সেই দলটি সরকার চালানোর জন্য তার যথেষ্ট যোগ্যতা, দক্ষতা এবং লোকবল লাগবে, তার নিয়োগ করার ক্ষমতা লাগবে, তাকে হায়ার অ্যান্ড ফায়ারের অথরিটি দিতে হবে। দেখুন, আমরা চেকস অ্যান্ড ব্যালেন্স চাই, কিন্তু আমরা কিন্তু একটি কার্যকর সরকার চাই। বর্তমান সরকারটি নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, তাকে কার্যকারিতায় কম দেখছি। এখন কেউ যদি ধরুন বিএনপি সরকার গঠন করলো, নির্বাচিত হলো, আরেকটা জিনিস বলি, বিএনপি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মেনে নিয়েছে। আমি কিন্তু মনে করি যে নিচের কক্ষে আপনার এখন যেভাবে নির্বাচন হচ্ছে এটি বাস্তবসম্মত। এটিকে আনুপাতিক হারে নেওয়ার কথা যারা বলছেন তাদের ভিন্ন অবজেক্টিভ রয়েছে, কিন্তু উচ্চ কক্ষে আপনি কিন্তু আনুপাতিক হারে যেতে পারেন। তেমন জটিল অবজেক্টিভ নেই, তেমন জটিল অবজেক্টিভ নেই। মূল বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে খবরও বেরিয়ে গিয়েছে। সেটি হলো উচ্চ কক্ষে যাতে পিআর থাকে, সেই কারণে রাজনৈতিক দলগুলো যা করে তারা বিশাল একটা দাবি নিয়ে আসছে যে নিম্নকক্ষ হতে হবে। এটি আমার ধারণা উচ্চ কক্ষে পিআর থাকাটা যুক্তিপূর্ণ। তাতে করে চেকস অ্যান্ড ব্যালেন্সের যে অভাবটির কথা আমরা বলছি সেটি অনেকাংশেই পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হয়তো তারা নিজেরাই ভাবেনি যে হাজার হাজার মানুষ তাদের সমাবেশ কিংবা পথ সমাবেশে যোগ দেবে, কিন্তু ঘটনাটা ঘটেছে। এনসিপি নিয়ে সাধারণ মানুষের এই যে আগ্রহ, এর পিছনে কি কারণ বলে আপনি মনে করেন? দেখুন, বৈষম্য বিরোধী আন্দোলন বা যারা গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে তাদেরকে নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। প্রথমত আমি বলি যে তাদেরকে নিয়ে যে সমালোচনার জায়গাটি সেটি কিন্তু নির্মোহভাবে আমিও দেখতে চাই, এবং ফ্যাক্ট বেস যা সমালোচনা রয়েছে আমি সেটি করতে চাই। কিন্তু আমি যেটি লক্ষ্য করেছি যে তাদেরকে ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে, দুর্নীতিবাজ বলা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার বলা হয়। আশরাফ কায়সার, আপনি নিশ্চয়ই জানেন যে গত 50 বছরে অন্যান্য রাজনৈতিক দল যতটুকু সমালোচনার মুখোমুখি না হয়েছে, এই কয়েক মাসের রাজনৈতিক দলটি তার চেয়ে অনেক গুণ বেশি সমালোচনা। একেবারেই সত্যি। এবং আপনি জানেন যে নতুন কাউকে সমাজ মেনে নিতে চায় না, রাজনীতিতে তো নাই। এমনকি আমরা টক শোতেও খেয়াল করবেন, নতুন অতিথি আনলে মানুষ প্রথমে ইতস্তত করে যে উনি কে, কোত্থেকে এলো। কিন্তু এই যে এনসিপির নেতৃবর্গ, নাহিদ কিংবা আক্তাররা, এরা সমাজের সবচাইতে প্রান্তিক অবস্থান থেকে উঠে আসা এবং এখন লাইমলাইটে চলে এসছেন। এটির পেছনে অনেক কোয়ার্টার এর পেছনে লেগে গেছে, পলাতকরা লেগেছে প্রমাণ করতে যে এরা জঙ্গি, এরা ইসলামিস্ট, আর তাদের প্রতিদ্বন্দ্বীরা লেগেছে তার জন্য রাজনৈতিক আসনটি কেড়ে না নেয়। কিন্তু আমি যেটি বারবার দেখতে পেয়েছি, সাধারণ মানুষ তাদেরকে নিয়ে আগ্রহী, তাদের কথা শুনতে চায়, তাদের অনেক বয়ান কিন্তু মানুষের মনের কথা। এই যে তারা রাজনীতির খেলার মাঠটি নতুন একটি প্লেয়ার না হয়ে তারা খেলার ভঙ্গিমাটি চেঞ্জ করতে চাচ্ছেন, এটি বাংলাদেশ চায়। তারা নাহিদ ইসলাম বলেছেন যে আমরা খেলার নিয়ম বদলাতে চাই। গত কয়েক মাসে নাহিদ ইসলামদের যে সমালোচনাটি হয়েছিল, বিশেষ করে কোনো সঙ্গীর কারণে, যে তারাও 100টা গাড়ি নিয়ে এলাকায় যাচ্ছেন, তারাও কেউ বড় অফিসে বসে ফেলেছেন, তারাও কেউ পাজেরো চড়ছেন, এটি মানুষ লাইক করেনি। মনে হয়েছিল যে তারা আওয়ামী লীগের ফেলে যাওয়া জুতায়
অথবা বিএনপির জুতায় পা দিয়ে রাজনীতিটি করতে চাচ্ছেন। গত 2 সপ্তাহে মনে হয়েছে নাহিদ আক্তাররা তাদের সম্বিত ফিরে পেয়েছেন, তারা রাজনীতির যে ব্যাকরণটি তারা তৈরি করতে চাচ্ছেন সেই ব্যাকরণের শুরুতে তারা চলে গেছেন। তারা গণমানুষের সাথে বসেছেন, রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছেন, কেউ কাঁঠাল ভেঙে খাচ্ছেন, মানুষের কথা শুনছেন, তাদেরকে তাদের মানে অভাব অনটনের কথা শুনছেন। এটিই রাজনীতি। রাজনীতি কিন্তু ঢাকা থেকে গ্রামে যাওয়া না, রাজনীতি হচ্ছে গ্রাম থেকে ঢাকায় আসা। কাজেই এই যে এনসিপির যে জুলাই পদযাত্রা, এটি আমার ধারণা রাজনীতির সমীকরণ বদলে দিবে। এবং আমি যতটুকু দেখতে পেয়েছি, যারা জুলাই পদযাত্রাকে গভীরভাবে দেখছেন না, তারা রাজনীতির খুব বড় একটা সমীকরণ মিস করবেন আগামী নির্বাচনে। কেননা আপনি খেয়াল করে দেখুন যে হাজার হাজার মানুষ এক হচ্ছে এখনও অভ্যুত্থানের 11 মাস পরে, সেটি বগুড়ায় হোক, সেটি পঞ্চগড়ে হোক, সেটি রংপুরে হোক। আমার কাছে মনে হচ্ছে আমি তাদেরকে আবার ভ্যান গাড়িতে দেখতে পাচ্ছি, তাদেরকে রিক্সা ভ্যানে দেখছি। এই লোকগুলো কিন্তু ভাড়া করা না, একদমই না। চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন তারা হাঁটছে, তারা নাহিদের মাফলার ধরছে, গামছা হাতে দিচ্ছে, তারা গামছা পেতে দিচ্ছে নিজের। এটি হচ্ছে রাজনীতি। আপনি যদি খেয়াল করে থাকেন, কংগ্রেসের গত নির্বাচনে ভালো করার পেছনে কিন্তু রাহুলের সেই যে পদযাত্রা এবং 100টি আসনে তার প্রভাব পড়েছিল। এটি মোদি কিন্তু হিসাবও করেনি এবং মোদি মিডিয়া কিন্তু সেটিকে নিয়ে রিডিকুল করেছিল যে ও কেন হরিজনদের ঘরে গিয়ে খাচ্ছে, দাওয়ায় বসে আছে, উঠানে বসে আছে। আমরা ভুলে গেছি 400 পারের কথা বলছে, সেখানে সরকার গঠনের আসনটুকু পায় নাই, শরিক নিতে হয়েছে সাংঘাতিকভাবে। এবং আমরা কিন্তু ভুলে গেছি এই রাজনীতি দিয়েই ইতিহাসে বড় মাপের পালাবদল ঘটেছে। এনসিপি যদি ধারাবাহিকভাবে আগামী নির্বাচন পর্যন্ত এই রাজনীতি করতে থাকে, এইভাবে জনসম্পৃক্তি ঘটাতে থাকে, সাধারণ মানুষের গল্প বলতে থাকে, তাদের আর নিজেদের স্ক্রিপ্ট লিখতে হবে না। সাধারণ মানুষ এনসিপির স্ক্রিপ্ট লিখে দিচ্ছে নির্বাচনী বাতাবরণের। আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীকে এটা আমরা দেখছি না, কিন্তু তাদের সাথে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে অনেক সময় কথা হয়। আমরা এই বিষয়টি নিয়ে তারা খুব দুশ্চিন্তা না, তারা মনে করেছে তারা প্রার্থী ঠিকই বের করে ফেলতে। আপনার কি মনে হয়? আমার তাই মনে হয়। আরেকটা জিনিস বলি, 16 বছরের কোনো ভোট হয়নি, আওয়ামী লীগ কাউকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাঁড়াতে দেয়নি। ফলে আগামীর যত রেফারেন্স আপনার হাতে আছে 16 বছরের আগের, সেটি কিন্তু পরিত্যাজ্য। ওই হিসাব কোনো কাজে দেবে না। এবং আমরা যারা ওই হিসাব নিয়ে বসে আছি এবং অঙ্ক করে ফেলেছি সরকারটি শপথ নিবে কিভাবে, কে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, আমার মনে হয় একটি বড় রকমের মজার ঘটনা, পুরনো দলগুলো কিন্তু সেই পুরনো হিসাবের মধ্যে রয়েছে এবং এইভাবেই নতুন ইতিহাস রচিত হয়। এবং এনসিপির যাদেরকে আপনি আজকে পদযাত্রায় দেখছেন, আপনি অবাক হয়ে যাবেন হয়তো, তাদের মধ্যে তরুণতম, একেবারে অচেনা কিন্তু গণমানুষের ভাষা বোঝে এবং আপনার গণ আন্দোলনে ভূমিকা ছিল এমন কেউ বিস্ময়করভাবে পার্লামেন্টে বিজয়ী হয়ে আসবে। আমি মানুষকে দেখতে পাচ্ছি, তার ভোটটি কিন্তু সে এইবার বুঝে শুনে দিবে এবং এই যে গলিত রাজনীতি, পচা রাজনীতি, সেই রাজনীতির পক্ষে ভোট নাও যেতে পারে। মানুষের ভয় ভেঙে গেছে, এটি আপনার প্রথমে বুঝতে হবে। কারণ আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টকে যারা তাড়াতে পারে, সেই জনগণের আর ভয় নাই। কাজেই নতুন কেউ তাকে ভয় দেখাবে, সেটি ইসলামিক দল হোক, সেটি বিএনপির মতো বড় দল হোক, বিএনপিকে খুব মনোযোগের সাথে তাদের প্রার্থী নির্বাচন করতে হবে। ঢাকা শহরে ধরেন যেই লোকটি বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে, গতকাল তাকেই দেখলাম জনসংযোগ করছে বিএনপির হয়ে। কাজেই এরা যদি তার ক্যান্ডিডেট হয়, আপনি মনে আছে সাদেক হোসেন খোকা কাকে 91 সালে হারিয়েছিল পুরান ঢাকায়? শেখ হাসিনাকে। আমার ধারণা মেজর মান্নান তাই করেছিল তেজগাঁতে। আমার ধারণা আগামী নির্বাচনে এরকম অন্তত 50টি গল্প আপনার জন্য অপেক্ষা করছে। আশরাফ কায়সার, আপনার সঙ্গে যখন আমরা এই আগামীর বাংলাদেশে আলোচনায় বসি, আমরা মিডিয়া নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু আপনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় ছিলেন, এখন পেশায় নাই কিন্তু মিডিয়ার বাইরে না, একেবারেই না। আপনি যে কাজটি করেন সেটাও মিডিয়া রিলেটেড। আর রাজনৈতিক বিশ্লেষক হিসাবে স্বাভাবিক কারণে আপনি খোঁজখবর রাখেন। মিডিয়া নিয়ে কিন্তু আমাদের একটা সংকট তৈরি হয়েছে, আসলে ওখান থেকে আমরা বেরোতে পারছি না। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একটা অনুষ্ঠানে বললেন যে গত 15 বছরের সাংবাদিকতা ব্যর্থতা ছিল। এই সময় 3টি বিতর্কিত নির্বাচন ও অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে। বিএনপি বলছে তাদের নেতাকর্মীদের নামে 60 লাখ মামলা দিয়েছিল তৎকালীন সরকার। এগুলো নিয়ে ওই সময় কতটুকু সাংবাদিকতা হয়েছে সেই আলাপ এখন হওয়া প্রয়োজন। আশরাফ কায়সার, বলুন তো, সেই আলাপটি কি গত 11 মাসে হয়েছে আদৌ? একেবারেই হয়নি।
আমি গত 15 বছর বা 16 বছরের সাংবাদিকতাকে অপরাধী সাংবাদিকতা বলে অভিহিত করে থাকি। 3টি মাত্রা রয়েছে। একটি হচ্ছে গুরুতর অপরাধ, যারা ওই ন্যারেটিভ অর্কেস্ট্রেশনের দায়িত্বে ছিল। কিছু কিছু টিভি চ্যানেল, কিছু কিছু নিউজ পেপার তাদের বয়ানটি প্রচারণা এবং গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল। কেমন ছিল সেটি? সেটি হচ্ছে যে আপনি গুম খুন করবেন, আপনি নির্বাচন গায়েব করবেন, তারপরেও আমরা বলবো যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের বিকল্প নাই। আর দ্বিতীয়টি হচ্ছে যারা লোভাতুর সাংবাদিক হয়েছিলেন, তারা গণভবনে যেতেন, তারা পূর্বাচলে প্লট পেতেন, প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যেতেন, তারা অর্থবিত্ত। তৃতীয়টি হয়েছিল যে আপনার চাকরি ঠেকানোর জন্য আপনি সাংবাদিকতাকে বর্জন করে ওই দুটি অংশের তল্পিবাহক হিসাবে সমাজে বেঁচেছিলেন। এর সাথে মিডিয়ার যারা মালিক, মিডিয়ার যারা সম্পাদক, তারা সবাই জড়িত ছিলেন। আমি বলবো যে 1% সাংবাদিকতা হয়েছে, 99% দালালি হয়েছে গত 15 বছরে। এখন মিডিয়া হচ্ছে এমন একটি স্পর্শকাতর জায়গা যেটি আপনি চাইলেই হঠাৎ করে বদলে ফেলতে পারেন না। গত 1 বছরে কিন্তু আমরা আলোচনাটি অনেকবার করেছি, কিন্তু আমরা বড় ঘটনা ঘটতে দেখিনি, পরিবর্তনটি ঘটতে দেখিনি। আপনাকে একটা উদাহরণ দিই। জুলাইয়ের ঠিক শেষ সপ্তাহে সাংবাদিকরা যে আচরণ করেছিলেন, ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল হাসান বুলবুল প্রেস ক্লাবের সামনে আপনার মঞ্চ বানিয়ে, না এটা কিন্তু 2রা অগাস্ট, হ্যাঁ সেটি আপনি জুলাই না, একদম আগ মুহূর্তে। ক্যান ইউ বিলিভ 72 ঘন্টা আগে তারা বলেছিলেন হাসিনা যা করছেন সেটিকে শক্তিশালী করতে হবে, জঙ্গিদেরকে ধরতে হবে, সন্ত্রাসীদের ধরতে হবে। দেখা ছিল বিএনপি জামাত সন্ত্রাসীদের। আমি আজকেও সেই ছবিটি আরেকবার দেখেছি, মঞ্চে বসা লোকগুলোকে দেখেছি, পেছনে বসা মুখগুলোকে দেখেছি। এই যে এটি কি কোনো সাংবাদিকতা? এটি কি কোনো সাংবাদিকের কাজ? তাদের তো উচিত ছিল কোটা বিরোধী আন্দোলনের মর্মার্থ তুলে ধরা, এই গণহত্যার প্রতিবাদ করা। কাজেই অপরাধী সাংবাদিকতা বলে যে সাংবাদিকতা আমরা সবচাইতে শক্তিশালী হতে দেখেছি 16 বছরে, সেটি কিন্তু আমাদের খোল নলচে বদলাতে হবে এবং আপনার পুরো কাঠামো ধরে পরিবর্তন করতে হবে। এখন বর্তমান সরকার অনেক ভদ্রলোকের সরকার, তারা কিন্তু মিডিয়ার উপরে চাপ প্রয়োগ করছে বা নতুন বয়ান তৈরি করছে, এটি আমি কখনো দেখিনি। বরঞ্চ মিডিয়ার যেটি আমি দেখি অক্ষমতা, সেটি হচ্ছে যে সুসময়েও সাংবাদিকতা করতে না পারা। কেননা তার তো সাংবাদিকতার চর্চাই নষ্ট হয়ে গেছে, তার হাউজে সেই চর্চা নেই, তার মালিক পলাতক, তার সম্পাদক পলাতক। এই অবস্থায় সে এখন কোন সাংবাদিকতা কিন্তু করবে? হতাশার বিষয় হলো কি জানেন, যে অনুষ্ঠানে প্রেস সচিব এই বক্তব্য রেখেছেন এবং যথার্থ রেখেছেন, দুর্ভাগ্যজনক হলো সেই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করেছেন তিনি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের নিয়মিত সদস্য ছিলেন। আমি জানি তাকে, এবং তিনি নিয়মিতভাবে গণভবনে যেতেন, প্রেস কনফারেন্সগুলোতে যেতেন। এমনকি ওই আমলে সরকার সমর্থিত একটি সংগঠনের প্রধানও হয়েছিলেন সাংবাদিকদের। যেমন আমি প্রায় খোঁজ করতে চেষ্টা করি এডিটর্স গিল্ড কোথায় গেলেন, আমি খোঁজার চেষ্টা করি যে সংগঠনের কেউ কি এখন সামনে আসবেন কিনা। দেখুন, সাংবাদিকতা হতে পারতো তাদেরকে এখন ডেকে আনা, যে আপনারা যে বয়ানটি বাজারজাত করেছিলেন সম্পাদক পরিষদের বিকল্প হিসেবে, এখন আপনারা কথা বলেন। কাজেই আমি বলবো যে প্রেস সচিব শফিকুল আলম যেই জায়গায় কথাগুলো বলেছেন, আপনি যেই তথ্যটি দিলেন, এটি আমাদের বর্তমান চিত্র। ইকবাল সোবহানকে আমি ঘুরতে দেখি, মঞ্জুরুল হাসান বুলবুলকে প্রায় পোস্ট করতে দেখি। তার মানে হচ্ছে যে আমরা এদের ব্যাপারে কিন্তু গণহারে হত্যা মামলা হয়েছে বা হবে এটি সমর্থন করছি না, কিন্তু যেটি দরকার সেটি হচ্ছে যে অপরাধী সাংবাদিকতার মুখোশ উন্মোচন করা দরকার। আমি আপনাকে বলে রাখি, এরা সাংবাদিকতার চেয়ে অনেক গভীরে গিয়ে গত সরকারের সমর্থনে অপরাধের সাথে যুক্ত ছিলেন। অর্থনৈতিক অপরাধ, নৈতিক অপরাধ এবং কমিউনিটির বিরুদ্ধে অপরাধ। আমি বলবো এই কমিউনিটির মানুষদের সোচ্চার হওয়া উচিত যে এই সব লোকের ব্যাপারে তারা যেন আরো তথ্য অনুসন্ধান করে, আগামীতে যেন কেউ বুলবুল কিংবা ইকবাল সোবহান হতে না চায়। এখন আবার আরেক ধরনের সাংবাদিক মাথাচাড়া দিয়েছে, সাংবাদিকতা বা সাংবাদিকদের একটা গ্রুপ, যারা আবার সেই দলীয় চেহারায়। দেখুন, এটি আমরা 5ই আগস্টের পর থেকেই দেখতে পেয়েছি, এবং কোনো গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, নিউজ পেপার দ্রুত সম্পাদক বদল করেছেন। এক অংশ পালিয়ে গেছে, আবার এই অংশ থেকে তারা নিয়েছেন, এবং কখনো কখনো আগের চেয়ে অযোগ্য লোককে নিয়েছেন, এটিও ঘটেছে। এটি একটি সাময়িক ঘটনা, এবং আমি বলবো গণমাধ্যমের জন্য এটি দুঃখজনক চিত্র। আপনার চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি আদৌ গণমাধ্যম চালানোর জন্য যোগ্য কিনা।
এটার জন্য যোগ্য মালিক হতে হবে, যোগ্য সম্পাদক হতে হবে, এবং গণমাধ্যমের একমাত্র যোগ্যতা হচ্ছে প্রশ্ন করা, সেটি ক্ষমতাকে প্রশ্ন করা। যে যখন ক্ষমতায় আসুক, আজকে অন্তর্বর্তী সরকার রয়েছে, কালকে বিএনপির সরকার, কিংবা পরশুদিন এনসিপির সরকার, যে যখন থাকবে আপনি তাকে প্রশ্ন করবেন, অনিয়মকে প্রশ্ন করবেন, এর বাইরে আপনার কোনো কাজ নাই। কাজে আমাদের 99% সাংবাদিকও হয়তো কাজহীন হয়ে পড়বেন যদি তাকে প্রশ্ন করতে বলা হয়, কারণ এই চর্চাতে তো সে গত 16 বছরেও ছিল না, তার হাউসেও নেই, তার মালিক এবং সম্পাদকও তা চায় না। আর প্রশ্ন তারা কেমন করেন সেটা তো আমরা দেখেছি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে। প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি, এবং আমি লোকগুলোকে প্রায় ভিডিওগুলো আবার চালিয়ে দেখি, তাদের ফিজিক্যাল ভঙ্গিটা দেখি, এবং আমি যেহেতু অনেক ছাত্রদের সাথে কথা বলি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাই, আমি এই ভিডিওগুলো তাদেরকে দেখাই, এবং আমি একজনকে দেখাই, উনি পেছন দিকে পড়ে যাচ্ছিলেন প্রশ্ন করতে করতে। একজন টিভি চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর, উনি বলছিলেন যে তাকে প্রশ্ন করার কোনো সাহস তার নাই। তখন উনি বসিয়ে দিলেন যে আপনি তাহলে এখানে এসছেন কেন? কি অদ্ভুত! অথচ বাংলাদেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যম খুব জরুরি, বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর রাখতে, জবাবদিহিমূলক রাখতে। এই যে আমরা সংস্কার নিয়ে এত কথা বলছি, তার দেখভাল কে করবেন? মিডিয়া। নির্বাচন ভালো কি মন্দ হলো, তার দেখভাল কে করবেন? নির্বাচিত সরকার আবার বেপরোয়া হচ্ছে না, তার দেখভাল কে করবেন? এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যদি অনিয়ম করে থাকেন, সেটি দেখভাল কে করবেন? কাজেই আমরা একটি গণমাধ্যম, শক্তিশালী পেশাদারী গণমাধ্যমের অপেক্ষায়। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।